সংকটেও ভালো প্রবৃদ্ধি ইউরোপের বাজারে। 11 মাসে রপ্তানি ছাড়িয়েছে $20 বিলিয়ন। খেলাপির তথ্য গোপন করে হলফনামা জমা একাধিক প্রার্থীর। ইসিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনৈতিক বলছে টিআইবি। কোটি টাকার সম্পদ থাকলেও বহু প্রার্থীর নেই করযোগ্য আয়। নির্বাচনী ব্যয় মেটাতে চান ধার কর্যে। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। স্বাগত ৭১ বিজনেসে, আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। ২০২৫ সালের প্রথম 11 মাসে $20 বিলিয়ন উপরে পোশাক রপ্তানি হয়েছে ইউরোপের বাজারে, যা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে 11%। ইউরোস্ট্যাটের হিসাব বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে বিজিএমইএ। তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর 11 মাসে $93 বিলিয়ন পোশাক আমদানি করেছে। এর মধ্যে প্রায় 4 ভাগের 1 ভাগই গিয়েছে বাংলাদেশ থেকে। এই সময় প্রায় 125 কোটি কেজি পোশাক রপ্তানি করে বাজারটিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ। আর প্রথম অবস্থানে থাকা চীন রপ্তানি করেছে 134 কোটি কেজি, যার মাধ্যমে দেশটির আয় ছিল প্রায় $27.5 বিলিয়ন। রপ্তানিকারকদের তালিকায় তৃতীয় স্থানে থাকা তুরস্কের রপ্তানি কমেছে, তবে ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম ও পাকিস্তানের রপ্তানির ভালো প্রবৃদ্ধি হয়েছে, যদিও এই 4 দেশের মোট রপ্তানি বাংলাদেশের চেয়ে কম। ঋণ খেলাপির তথ্য গোপন করে হলফনামা জমা দিয়েছে অন্তত 8 জন প্রার্থী, যারা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিলেও তা দেখায়নি নির্বাচন কমিশনের কাছে দেয়া হলফনামায়। যদিও কমিশন এদের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছে বাংলাদেশ ব্যাংক। আর তথ্য গোপনকারী প্রার্থীদের 4 জনই হচ্ছেন কুমিল্লার বিভিন্ন আসনের প্রার্থী। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। যে বিভিন্ন জায়গাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব পদ থেকে বিএনপিতে যুক্ত হয়ে কুমিল্লা 7 আসনে লড়ছেন রেদোয়ান আহমেদ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী তার পরিচালিত সালেহা ড্রাইং অ্যান্ড ওয়াশিং লিমিটেড বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সে 41 লাখ টাকা খেলাপি আছেন। আইএফআইসি ব্যাংকের নন ফান্ডেড 62 লাখ টাকার ঋণে গ্যারান্টর হিসেবেও। তাই হলফনামা জমা দেওয়ার আগে এ বিষয়ে উচ্চ আদালত থেকে নেন স্থগিতাদেশ। অথচ 9 নম্বর ঘরে এ সংক্রান্ত কোনো তথ্যই দেননি তিনি। জমা দিয়েছেন পুরো ফাঁকা রেখেই। আইন অনুযায়ী এ ধরনের তথ্য গোপনের কোনো সুযোগ নেই গণপ্রতিনিধিত্ব আদেশে। নির্বাচনী হলফনামায় পরিবারের সদস্যদের ঋণের তথ্য উল্লেখ থাকার আইনি বিধান রয়েছে, কিন্তু বেমালুম চেপে গেছেন ভোলা 2 আসনের সংসদ সদস্য প্রার্থী হাফিজ ইব্রাহিম। কেননা তার স্ত্রী মাফরুজা সুলতানা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 109 কোটি টাকার খেলাপি হলেও উল্লেখ করেননি তিনি। অথচ নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। স্টে অর্ডারের মধ্যে যদি যে শর্তাবলী আছে সেটার যদি পূরণ না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে একই ধরনের প্রতারণায় আশ্রয় নেওয়া হয়েছে এবং সেটাও একইভাবে যে প্রার্থীতা বাতিল হওয়ার যে আইনগতভাবে নির্বাচনের পরে হইলেও সেটা প্রার্থীতা বাতিল করার এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে। শুধু রেদোয়ান আহমেদ বা হাফিজ ইব্রাহিমই নন, খেলাপি ঋণের মামলায় প্রার্থিতা ঝুলে যাওয়া কুমিল্লা 4 আসনের মঞ্জুরুল আহসান মুন্সিরও একই অবস্থা। খেলাপির জটিলতায় দেশব্যাপী আলোচনার কেন্দ্রে থাকার পরও হলফনামায় লিখেছেন উল্টো। এছাড়া কুমিল্লা 9 আসনের বিএনপির প্রার্থী আবুল কালাম, একই আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকও ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন হলফনামায়, যদিও তারা দুজনেই স্থগিতাদেশ নেন উচ্চ আদালত থেকে। নির্বাচনে জয়ী হোক বা পরাজয়ী হোক, এটার একটা র্যান্ডমলি যদি সিলেক্ট করে 2 দিকেরই পরাজিত প্রার্থী এবং জয়ী প্রার্থী যারা ক্ষমতায় থাকবেন এবং ক্ষমতার বাইরে থাকবেন, তাদের ভিতরে অন্তত কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এটা আসলে পরিবীক্ষণ করে দেখা হবে। এই প্রক্রিয়াটা যদি থাকে তাহলে ভবিষ্যতে আপনার মানুষ জানবে যে নির্বাচনের পরেও হয়তো তার এই বিষয়গুলো বের হয়ে আসবে। সিলেট 3 আসনের স্বতন্ত্র প্রার্থী মুস্তাকিম রাজা চৌধুরী, নারায়ণগঞ্জ 4 আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আলী এবং চাঁদপুর 2 আসনের স্বতন্ত্র প্রার্থী তানবীর হুদাও খেলাপির তথ্য গোপন করেছেন জমা দেয়া হলফনামায়। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। সম্পদ আছে কোটি টাকার, অথচ দেন না কোনো আয়কর। কারণ সারা বছরের আয় দেখিয়েছেন 3.5 লাখ টাকার নিচে, যা কিনা করমুক্ত। এমন বেশ কয়েকজন প্রার্থী লড়ছেন এবার নির্বাচনের মাঠে, যারা ব্যয় মেটাতে চান অনুদান কিংবা ধার কর্য করে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের প্রার্থীরা মাঠে থাকলে প্রশ্ন উঠতে পারে স্বচ্ছতা নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। খুলনা 1 আসন থেকে মনোনীত জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন
সম্পদে তিনি কোটিপতি। নির্বাচনী হলফনামায় মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন 1,06,00,000 টাকা। আছে 36 লাখ টাকার একটি গাড়ি। ব্যাংক থেকে নিয়েছেন 60 লাখ টাকার হাউস লোন। অথচ আয়কর নথিতে বার্ষিক আয় দেখিয়েছেন মাত্র 3.5 লাখ টাকা, যা করমুক্ত সীমার মধ্যে। তিনি নির্বাচনে জিতে হতে চান জনপ্রতিনিধি। চাঁদপুর 4 আসনের জাতীয় পার্টির আরেক প্রার্থী মাহমুদ আলমের আয়ও করমুক্ত বা 3.5 লাখ টাকার মধ্যে। আয়কর নথিতে মোট সম্পদ দেখিয়েছেন 20,30,000 টাকা, আর বার্ষিক আয় মাত্র 3,35,000। কর দেওয়ার সক্ষমতা অর্জন না করলেও নির্বাচনে 5 লাখ টাকা ব্যয় করতে চান এই প্রার্থী। খরচ করার জন্য যে আপনার এক ফান্ড এখন হাতে থাকতেই হবে, নট নেসেসারি। এটা বিভিন্নভাবে সোর্সিংটা হতে পারে। আমাদেরকে দেখতে হবে যে আসলে একজন প্রার্থী মানে যতটুকু খরচ করছেন, মানে যতটুকু ডিক্লারেশন দিচ্ছেন অতটুকু আসলে খরচ করছেন না তার থেকে বেশি করছেন। করযোগ্য নয় এমন এনসিপির এক প্রার্থী লড়তে চান এবারের সংসদ নির্বাচনে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের প্রার্থী আশরাফ উদ্দিন হলফনামায় মোট সম্পদ দেখিয়েছেন 22.5 লাখ টাকা, যেখানে 10 ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন 12 লাখ। বার্ষিক আয় মোটে 3.25 লাখ টাকা, যেখানে সংসার চালাতেই খরচ হয় প্রায় পুরোটাই। করযোগ্য না হয়েও নির্বাচনের খায়েশ এই প্রার্থীর। ঝালকাঠি 1 আসনে এনসিপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন 36 বছর বয়সী চিকিৎসক মাহমুদা আলম মিতু। চিকিৎসক হলেও আয়কর নথিতে বার্ষিক আয় দেখিয়েছেন মাত্র 3 লাখ টাকা। নথিতে 28,40,000 টাকার সম্পদ উল্লেখ থাকলেও হলফনামায় যার নগদ অর্থ ও স্বর্ণ বাবদ মোট সম্পদ উল্লেখ করেছেন 75 লাখ। হলফনামার সাথে আয়করে উল্লেখিত সম্পদের মিল নেই তার স্বামীরও। নির্বাচনী ব্যয় মেটাতে নিজ পরিবার ও ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে 15 লাখ টাকা খরচ করতে চান এই প্রার্থী। উনি কত টাকা খরচ করেছেন ভার্সেস ওনার কত টাকার আসলে অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্টে দেখানো আছে, এই জিনিসটা জাতীয় রাজস্ব বোর্ড চাইলে ম্যাচ করে নিতে পারে যখন আগামী বছরের রিটার্নটা ফাইল হবে। তাহলে হয়তো কিছু অ্যানোমেলি থাকলে তারা সে বিষয়ে তদন্ত করে দেখতে পারে। পটুয়াখালী 3 আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ শাহ আলম হলফনামায় মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন 8.25 লাখ টাকা, যদিও স্ত্রীর নামে থাকা মোট স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ 53 লাখ। আয়কর নথিতে উল্লেখ নেই আয়ের পরিমাণ, সেই হিসেবে তারও নেই করযোগ্য আয়। বার্ষিক আয় মাত্র 2.5 লাখ টাকা হলেও ধারকর্য ও দান হিসেবে নির্বাচনে প্রায় 14 লাখ টাকা খরচ করতে চান জামায়াতের এই প্রার্থী। মইনুল হাসান, 71, ঢাকা। ভরা মৌসুমেও চড়া শীতের সবজির দাম যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। বিক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত ঠান্ডা আর কুয়াশার কারণে সরবরাহ কমায় বাড়তি দাম রাখছেন তারা। তবে ক্রেতারা বলছেন কারসাজি বন্ধ না হলে স্বস্তি আসবে না বাজারে। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান। পৌষের হাড় কাঁপানো শীত পেরিয়ে প্রকৃতিতে এখন মাঘের শীত। এমন অবস্থায় সকাল সকাল সবজি সাজাতে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। এ চিত্র রাজধানীর বাজারগুলোতে, যেখানে পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও দামে নেই স্বস্তি। সবজির দোকানে 1 দশকের বেশি কাজের অভিজ্ঞতা মনির, মানসুর ও কালামের। তবে শীতের ভরা মৌসুমেও চড়া দামের সদুত্তর নেই তাদের কাছেও। আসলে আদৌ এটাই কি সঠিক না এটার পেছনে বা এটার সাথে অন্য কি জড়িত বা কি আসল বিষয়, সেই পর্যন্ত তো আসলে আমরা যাইতেও পারি না বা ওই খবরটাও নিতে পারি না। ফুলকপি 10-12 টাকা বেশি, এবার ফুলকপি 50-60 টাকা নিচে নামে নয়, সব মাল 80-100 নিচে কোনো মালই নাই। যে লাউ অন্য সময় 60 থেকে 70 টাকায় বিক্রি হয়, সেটির দাম ছাড়িয়েছে 100 টাকা। একটি ফুলকপি কিনতে গুনতে হয় 40 থেকে 50 টাকা, যা গেল ভরা মৌসুমে মিলত 30 টাকায়। তবে কেন এই দাম বৃদ্ধি, যার সঠিক উত্তর নেই বিক্রেতাদের কাছে। বর্তমানে সবজি হিসাবে শীতের সবজি হিসেবে লাউর দামটা বেশি, কারণ বেশি শীত পড়লে লাউটা কম হয়, এই জন্য লাউটার দামটা বেশি। আবহাওয়ার কারণে এই জিনিসগুলোর দাম বেশি। ভরা মৌসুমে সবজির এমন দামে বাজারের ফর্দ কাটছাট করতে হচ্ছে ভোক্তাদের। কারসাজি বন্ধ না হলে দাম কমানো সম্ভব নয় বলে দাবি তাদের। গতবার এই সময় দাম কম ছিল, এখন দাম বেশি। ইনকামের যে অবস্থা আর জিনিসপত্রের যে দাম, আসলে অ্যাডজাস্ট করতে তো কষ্ট হচ্ছে আমাদের। আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেকটাই বাইরের, জাস্টিফিকেশন আসলে কেউ নাই, দেখার কেউ নাই। এদিকে মাছের বাজারেও নেই স্বস্তি। দাম বৃদ্ধির তালিকা থেকে বাদ যায়নি আমিষের উৎসের। একই অবস্থা মুরগির দামেও। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, সোনালী 280 টাকায়। ব্রয়লারটা আপনি 10-15 টাকা দিতে পারছে, 180-170 বিক্রি আছে। দেশি মাছগুলো মনে হচ্ছে দাম একটু কমছে আগের চেয়ে, আর নদীর মাছের দাম বেশি। বাজারে স্বস্তি ফেরাতে নজরদারির পাশাপাশি আইনি পদক্ষেপের দাবি ভোক্তা সাধারণের। মিসবাহ হাসান, 71, ঢাকা। বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির আড়ালে নীরবে রেকর্ড উচ্চতায় উঠেছে রূপার দাম। বর্তমানে যা পৌঁছেছে আউন্স প্রতি $90 ঘর, যা আগের বছরের তুলনায় বেড়েছে
অন্তত 3 গুণ। ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস বলছে যে এ ধারা অব্যাহত থাকলে চলতি বছর দাম পৌঁছাতে পারে $309। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। ভূরাজনৈতিক অস্থিরতায় যখন রেকর্ড উচ্চতায় স্বর্ণ, তখন বিশ্ববাজারে নীরবে বাড়ছে রূপার দাম। ফেডারেল রিজার্ভের সুদহার হ্রাস আর প্রযুক্তি খাতে রূপার চাহিদা বাড়ায় সংকট বাড়ছে মূল্যবান এই ধাতুর সরবরাহে, আর তাতেই রেকর্ড উচ্চতায় রূপার দাম। তথ্য বলছে 14 জানুয়ারি প্রতি আউন্স রূপার দাম পৌঁছায় $94, অথচ গেল বছরের একই সময়ে যা ছিল মাত্র $30, অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে 3 গুণ। শুধুমাত্র গেল ডিসেম্বরে এ হার বাড়ে 40% বেশি। বিশ্লেষকরা বলছেন, ফেডের সুদহার কমলে ব্যাংকে রাখা অর্থ আর স্বল্পমেয়াদী বন্ডের সুবিধা কমে আসে, ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে আস্থা বাড়ে স্বর্ণ, রূপাসহ অন্যান্য ধাতুর, যার ফলে বাড়তে থাকে দাম। এছাড়া শিল্পে ব্যবহারযোগ্য ধাতু হিসেবে দিন দিন বাড়ছে রূপার চাহিদা, বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি, সৌর প্যানেল ও এআই এর চিপ তৈরিতে প্রয়োজন হয় রূপার। রয়েছে ট্রাম্পের শুল্কারোপের শঙ্কাও, যে কারণে মজুদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। রূপার মজুদের শীর্ষ দেশ হিসেবে পেরুর নাম থাকলেও উৎপাদন আর সরবরাহে এখনও এগিয়ে মেক্সিকো ও চীন। এছাড়া শিল্প খাতে ব্যবহারযোগ্য রূপার প্রায় 70% নিয়ন্ত্রণ করে চীন। চলতি বছর থেকে রূপা আমদানিতে লাইসেন্সিং প্রক্রিয়া চালু করে দেশটি, যার প্রভাব পড়েছে মূল্যবান এই ধাতুর দামে। ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস বলছে, স্বর্ণের পাশাপাশি চলতি বছর আরও বাড়তে পারে রূপার দাম। প্রতি আউন্স পৌঁছাতে পারে $135 থেকে $309। নাদিয়া ইসলাম তুলি, 71। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সবচেয়ে বেশি খরচ যুক্তরাজ্যে। তবুও জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমাতে বেশ কয়েকটি প্রকল্পে বিনিয়োগ করছে দেশটি, যার পরিমাণ কয়েক বিলিয়ন পাউন্ড, যেখানে অর্থায়ন করছে সরকারের পাশাপাশি বেসরকারি ও বিদেশি প্রতিষ্ঠানও। নুসরাত মমির রিপোর্ট। ডাটা সেন্টার ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধিতে ইউরোপে বাড়ছে বিদ্যুতের চাহিদা, আর তা মেটাতে একের পর এক প্রকল্প হাতে নিচ্ছে যুক্তরাজ্য। এছাড়া 2050 সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে চায় তারা। তাই ব্যয়বহুল হওয়া সত্ত্বেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে মনোযোগ দিচ্ছে দেশটি। যুক্তরাজ্যের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাইজলসি, যার স্থাপনে ব্যয় ধরা হয়েছে 38 বিলিয়ন পাউন্ড, যার 45% বহন করছে যুক্তরাজ্য সরকার। বাকি 55% ব্যয় বহন করবে যুক্তরাজ্যের জ্বালানি প্রতিষ্ঠান সেন্ট্রিকা, ফরাসি প্রতিষ্ঠান ইডিএফ, কানাডার লাকাইসে এবং বিনিয়োগ প্রতিষ্ঠান এম্বার ইনফ্রাস্ট্রাকচার। তবে এসব বিনিয়োগ টানতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে প্রশাসনকে। দীর্ঘ সময় পর চালু হবে এমন প্রকল্পে এত অর্থ ঢালতে প্রথমে কেউ রাজি হননি। তাই রেগুলেটেড অ্যাসেট বেজ মডেল ব্যবহারের সিদ্ধান্ত নেয় প্রশাসন, যেখানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকালে বিনিয়োগকারীরা একটি নির্দিষ্ট আয় পাবেন, যা আসবে বর্তমান বিদ্যুৎ বিলের তহবিল থেকে। এছাড়া প্রকল্প ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির মতো ঝুঁকি থেকে নিরাপত্তা দেবে সরকার। যুক্তরাজ্যের সমারসেটে হিংক্লি পয়েন্ট সি নামে আরও একটি বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলমান রয়েছে। একই সাথে কম সক্ষমতার আরও কিছু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে দেশটির সরকারের। নুসরাত মৌমি, 71। 2024-25 অর্থ বছরের জন্য 20% নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে ডেল্টা হাসপাতাল। 39তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাবিবুর রহমান। এই সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা সহ অনেকেই। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।